তত্ত্বাবধায়ক ফেরাতে তৃতীয় দিনের মতো শুনানি চলছে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চে। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আজ সর্বশেষ যুক্তিতর্ক তুলে ধরবে প্রসিকিউশন। ধার্য হতে পারে রায়ের দিন। মুক্তিযুদ্ধ সহ অতীতের সব ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াতের আমির। ভারতের সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। এবং রাজধানীর জেনেভা ক্যাম্পে 2 গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, ঘুরতে গিয়ে যুবক নিহত। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অরণ্য বিনতে ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি তৃতীয় দিনের মতো শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়েছে। আদালতে ইন্টারভেনার হিসেবে শুনানি করছেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান সিদ্দিক। এর আগে 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় 1996 সালে। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে 1998 সালে অ্যাডভোকেট এম সেলিমুল্লাহ 3 জন আইনজীবী হাইকোর্টে রিট করেন। 2004 সালের 4 আগস্ট হাইকোর্ট বিভাগ এই রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আজ সর্বশেষ দিনের যুক্তিতর্ক তুলে ধরবে প্রসিকিউশন। এরপর রায়ের জন্য দিন ধার্য করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বুধবার এই মামলার আসামি পক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। পরে যুক্তি খণ্ডন করে প্রসিকিউশন। তারই ধারাবাহিকতায় আজ এই মামলার সর্বশেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন। ট্রাইব্যুনালে আজ বক্তব্য তুলে ধরবেন চিফ প্রসিকিউটর। এছাড়া অ্যাটর্নি জেনারেলও বক্তব্য রাখবেন। এর আগে শেখ হাসিনার মামলায় জুলাই আন্দোলনে শহীদ পরিবার, আহত, চিকিৎসক সহ 54 জন সাক্ষ্য দেন। সাক্ষ্যে উঠে আসে জুলাই গণহত্যা, নৃশংসতা, আওয়ামী লীগের আমলে গুম খুন সহ নির্যাতনের নানা বিষয়। অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির বাংলাদেশের আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সভায় তিনি ক্ষমা প্রার্থনা করেন। ডক্টর শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আপনাদের কাছে ক্ষমা চাই। আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি নাই বলবো কিভাবে? তিনি আরও বলেন, আমাদের 100টার মধ্যে 99টা সিদ্ধান্ত সঠিক, একটা তো বেঠিক হতে পারে। সেই বেঠিক একটা সিদ্ধান্তের জন্য জাতির ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে আমার কোনো সিদ্ধান্তের জন্য জাতির ক্ষতি হয়, তাহলে আমার মাফ চাইতে অসুবিধা কোথায়? এ সময় জাতীয় সংসদ নির্বাচনের আগে পিআর সহ বিভিন্ন ইস্যুতে গণভোটের দাবি জানান জামায়াতের আমির। ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, সমতার ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চায় জামায়াতে ইসলামী। রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে 2 গ্রুপের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মোহাম্মদ জাহিদ নামে এক যুবক নিহত হয়েছেন। রাত 3:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনরা জানায়, জাহিদ মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন। রাতে বন্ধুদের সঙ্গে রাস্তায় বের হলে 2 গ্রুপের সংঘর্ষের মাঝে পড়েন তিনি। এ সময় ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয় জাহিদ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হালকা কুয়াশার সাথে ঘাসের ডগায় জমে থাকা শিশির কণা ভোরের সোনা ছড়া রোদে যেন ঝিকমিক করে ওঠে। মাকড়সার জালে দোলা খাওয়া মুক্ত দানাই বলে দেয়, উত্তরের জেলা কুড়িগ্রামে বইছে শীতের আমেজ। শীত আসতে এখনও কিছুদিন বাকি থাকলেও সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারিদিক। এদিকে আবহাওয়া পরিবর্তনের স্বাস্থ্য সুরক্ষায় নানা পরামর্শ দিচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ। কুড়িগ্রামের প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের তথ্য এবং ছবিতে জানাচ্ছেন রাশেদ আকন।
কুয়াশা ভেদ করে লাল সূর্য ওঠা আর ঘাসের ডগায় মুক্ত দানার মতো শিশির বিন্দুই বলে দিচ্ছে শীত এসে গেছে। টিনের চালে টিপটিপ শিশিরের শব্দ আর কুয়াশার চাদরে ঢাকা চারদিক। শীত গরমের মিষ্টি হাওয়ায় মাতাল এখন সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের জনপদ। শীত আসতে আরও কিছুদিন বাকি থাকলেও অক্টোবরের শুরু থেকেই কুড়িগ্রামে অনুভূত হচ্ছে ঠান্ডা। বিকেল থেকে পরের দিন সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে প্রকৃতি। শীতের কুয়াশা ইতিমধ্যে রাস্তাঘাট মানে মাঠ ঢেকে গেছে, ছেয়ে গেছে। মোটামুটি অক্টোবরের শুরু থেকেই এই অঞ্চলে প্রচুর কুয়াশা পড়তে শুরু করেছে। সন্ধ্যা থেকে শুরু করে সকাল 10টা পর্যন্ত প্রায় কুয়াশা থাকে। এদিকে শীতের আগমনে নানা রোগবালাইয়ের শঙ্কায় শিশু ও বয়স্করা। চিন্তা বাড়িয়েছে খেটে খাওয়া মানুষদেরও। প্রভাবটা বেশি দেখা যায়, আগা বাগায় কুয়াশা, তো পরে আমাদের স্কুলে চলার সমস্যা হয়ে যাবে। এরকম শীত যদি আরো বাড়তে থাকে তাহলে আমাদের কৃষকের ক্ষতি হবে, ধানের ফলন কম হবে। আবহাওয়া পরিবর্তনে স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক থাকার নানা পরামর্শ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। সাধারণ জ্বর, কাশি থেকে শুরু করে নিউমোনিয়া, তারপর অ্যাজমা, সিওপিডি এগুলো বৃদ্ধি পায়। তো এই সমস্ত রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে গেলে আমাদেরকে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। জলবায়ুর প্রভাবে উত্তরাঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে বলে জানায় জেলা আবহাওয়া বিভাগ। গত এক সপ্তাহ থেকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করতেছে এবং এই মাস জুড়েই মোটামুটি এই অবস্থা বিরাজ করবে। নভেম্বর থেকে ঠান্ডার যে প্রকৃত চিত্র সেটা আমরা অনুভব করতে পারবো। শীত অনেকের কাছে আনন্দের হলেও খেটে খাওয়া মানুষের কাছে বেদনার। তাই শীতে অসহায় মানুষের পাশে থাকবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রেম সংক্রান্ত ঘটনার বিরোধের ঘটনায় শামসুজ্জামান চৌধুরী সাদিক নামে এক কলেজের ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রেমিকার স্বজনরা। বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের বলাকিপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, খালিকুজ্জামান চৌধুরী পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বলাকিপুর গ্রামে বসবাস করে আসছেন। তার বড় ছেলে এনায়েতুজ্জামান চৌধুরীর সাথে একই গ্রামের সারাজ মিয়ার মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 3 মাস আগে তারা পালিয়ে গিয়ে বিয়ে করেন। এই ঘটনায় দুই পরিবারের মধ্যে তীব্র আকার ধারণ করে বিরোধিতা। এই বিরোধের জেরে এনায়েতের ছোট ছেলে শামসুজ্জামান চৌধুরী সাদেককে কুপিয়ে হত্যা করে এনায়েতের শ্যালকসহ আত্মীয়স্বজনরা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ভাটিচর নওপাড়া এলাকায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত হাজু মিয়ার নামে আদালতে মামলা করেছেন প্রবাসীর স্ত্রী সাথী আক্তার। ভুক্তভোগীর অভিযোগ, চলতি বছরের 10 মার্চ হাজু মিয়ার মৃত্যু ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। স্থানীয়রা জানান, হাজু মিয়া একজন লম্পট এবং নারী লোভী। হাজু মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী সহ স্থানীয়রা। এরকম ভয়ভীতি দেখাইছে আর কি। তারপরে সে এইটা লুকায় রাখছে। পরে যখন বাচ্চা গর্ভে আসছে তখন মধুপুর যখন এই মাইমাসিংতে প্রেসক্রিপশন করে দিচ্ছে ডাক্তার। বলতেছে যে বিচার চাই, এরকম দুর্ঘটনা ঘটছে, আমরা তো বিচারই চাই। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মৃত তরুণী ধর্ষণের ঘটনায় মোহাম্মদ আবু সাইদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আবু সাইদ হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের মোহাম্মদ জয়নাল আবিদিনের ছেলে। তিনি হালুয়াঘাট থানা পুলিশের মরদেহ বাহক হিসেবে কর্মরত ছিলেন। আসামিকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেছেন, ধানের শীষ বিভেদ ভুলিয়ে ঐক্য ফিরিয়ে এনেছে। হরিরামপুরের ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, 17 বছরের লড়াই শেষে এখন ভোট যুদ্ধে জয়ী হতে হবে। মানিকগঞ্জের 3টি আসনেই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির আলোকে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে চন্দ্রা বাজার এবং কালামপুর এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় গাজীপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পৌর মেয়র মুজিবুর রহমানের পক্ষে ভোট প্রার্থনাও করা হয়। এতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক ৬ নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক আলম সরকার, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বাদশা মিয়া, রাজীব আহমেদ সহ আরও অনেকে। মুন্সিগঞ্জের শ্রীনগরের সিংপাড়া বাজারে FW ফিউচার ওয়ার্ল্ড দাতব্য প্রতিষ্ঠানের নতুন একটি শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে। সারামনির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিম ডিরেক্টর জিয়াউর রতন। অফিস উদ্বোধনে উপহার সামগ্রীও বিতরণ করা হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, FW ফিউচার ওয়ার্ল্ড প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ সংবাদ সংস্থার ফরিদপুর জেলা প্রতিনিধি আনিচুর রহমান হামলার শিকার হয়েছেন। খবর পেয়ে কোতোয়ালি থানা থেকে পুলিশ তাকে উদ্ধার করেন। ফরিদপুর শহরের গোয়ালচামটের খোদাবক্স সড়কে এই ঘটনা ঘটে। হামলার শিকার আনিচুর রহমান জানান, সকালে অর্ধ শতাধিক ব্যক্তি লাঠি সোঁটা নিয়ে একটি বাড়ির দেয়াল এবং ভবন ভাঙচুর করছিলেন। এই ঘটনার ছবি তুলতে গেলে তার উপরে হামলা চালানো হয়। এ সময় প্রাণ বাঁচাতে পাশের একটি বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা ওই বাড়ি ঘিরে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাতইল ভিটি এলাকায় ব্রাইট স্টার মডেল স্কুলের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্রাইট স্টার মডেল স্কুলের মাঠে এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মেধা যাচাই বৃত্তি অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মোহাম্মদ সফিজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফাজ উদ্দিন মোল্লা, স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আবু ইউসুফ। এ সময় আরও উপস্থিত ছিলেন ডাইনকিনি আইডিয়াল পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান, ব্রাইট স্টার মডেল স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক মোহাম্মদ লোকমান হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ লিটন হোসেন, ব্যবস্থাপনা পরিচালক নুরুন নাহার সহ অভিভাবক এবং ছাত্র। ঢাকার মোহাম্মদপুর এলাকার চন্দ্রিমা হাউজিং এলাকায় প্রবীণ এক সাংবাদিকের বাড়িতে হামলা চালিয়ে স্বর্ণ অলংকার সহ ঘরে আসবাবপত্র লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে সাংবাদিকের স্ত্রী এবং সন্তানের উপর হামলা চালিয়ে ঘরের মালামাল এবং স্বর্ণালংকার সহ নগদ অর্থ নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী মাকসুদা আক্তার মুক্তা মোহাম্মদপুর থানায় 15 জনের নাম উল্লেখ করে মামলা করেন। এ পর্যায়ে থাকছে বাণিজ্য সংবাদ। 22 দিনের নিষেধাজ্ঞার এ সময়ে ভোলার তজুমুদ্দিনে নৌকা এবং জাল মেরামত করে দিন কাটাচ্ছেন জেলেরা। কিস্তি আদায় বন্ধের সরকারি ঘোষণা থাকলেও কিস্তি পরিশোধ করতে হচ্ছে জেলেদের। মৎস্য কর্মকর্তা জানান, অভিযান সফলভাবে চলছে আর জেলেরাও নিষেধাজ্ঞা মেনে মাছ রক্ষায় সহযোগিতা করছেন। প্রতিনিধি মেহেদি হাসান মামুনের পাঠানো তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। মা ইলিশ রক্ষায় প্রধান প্রজনন মৌসুমে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। তাই ভোলার তজুমুদ্দিন উপজেলার ইলিশপল্লীতে নেমেছে নীরবতা। জেলেরা নদীর উপকূল জুড়ে নৌকা ও জাল মেরামত করে তাদের দিন কাটাচ্ছেন। নিষেধাজ্ঞার এই সময়ে প্রজ্ঞাপন জারি করে কিস্তির টাকা তোলা বন্ধ করলেও তা পরিশোধ করতে হচ্ছে বলে অভিযোগ জেলেদের। সরকারে কইছে কিস্তি বন্ধ, হিয়ারাই কইতাছে কিস্তি বন্ধ না, কিস্তি চলবো, মানে হিয়া করে বন্ধ করা যায় না, হিয়ারা কিস্তি নিয়ে যায়। দিনের যে নিষেধাজ্ঞা দিছে, নিষেধাজ্ঞা আমরা ধরেন অনেক কষ্টে দিন কাটাইছি। কেবল নৌকা জাল মালামত করছি, জাল সান কাইটা ধুইয়া দেয়, আমরা নৌকা এখন ভরে থুইছি। অভিযান দেওয়া সংসারই চালাইতে যায়, কিস্তি দিতে যায়, কষ্টে যাইতে আছি, কিন্তু অভিযান তো আঙলে একেবারে খারাপ এরকম কিছু না। অভিযানের নদীতে মাছ আসবে, বাচ্চা দিবে, আমরা ধরুন ঘুরিয়ে আঙ্গে লাভ। নিষেধাজ্ঞার এই সময়ে জেলেদের মাঝে 25 কেজি করে চাল বিতরণ করা হচ্ছে এবং উপজেলায় মা ইলিশ রক্ষায় সঠিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা। সকালে বিকালে সন্ধ্যায় 3টা টিমে আমরা ভাগ হয়ে আমরা কার্যক্রম অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করতেছি। দেখলাম তাতে দেখছি যে অন্যান্য উপজেলার সাথে আমার এখানে
খুবই শান্তশিষ্টভাবে অভিযান পরিচালিত হচ্ছে, কোনো সমস্যা হয়নি। এই পর্যন্ত কোনো নৌকা আটক হয়নি, কোনো জেলেও আটক হয়নি। তজুমুদ্দিন উপজেলায় নিবন্ধিত মোট 19,927 জন জেলে রয়েছেন। এবছর 18,715 জন জেলের জন্য চাল বরাদ্দ দেয়া হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। শেষ করবে এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। তত্ত্বাবধায়ক ফেরাতে তৃতীয় দিনের মতো শুনানি চলছে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চে। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আজ সর্বশেষ যুক্তিতর্ক তুলে ধরবে প্রসিকিউশন, ধার্য হতে পারে রায়ের দিন। মুক্তিযুদ্ধ সহ অতীতের সব ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াতের আমির। ভারতের সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। এবং রাজধানীর জেনেভা ক্যাম্পে 2 গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, ঘুরতে গিয়ে যুবক নিহত। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।